স্বপ্নময় চক্রবর্তীর লেখা গল্প মোবাইল সোনা। টানা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখে ম্যাক্সি পরা বুড়িরা। আকাশ এখনো ম্যাক্সি পরতে শেখেনি। এখন আকাশের গায়ে নীল খোলের শাড়ি, মেঘের কলকা বসানো, শাড়ির পাড়ে গাছগাছালি, ধোঁয়ার কুণ্ডলীর নকশা বসানো চিমনিও। গঙ্গামুখ বারান্দায় শীতকালে দাঁড়িয়ে শোভা দেখছেন দুই বৃদ্ধা। ইজি চেয়ারগুলি চুপচাপ বসে আছে। এখন দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে। জল বয়ে যায়, পাখি ওড়ে, দু চারটে নৌকা কেমন স্থির, চুপচাপ জলে ভাসা উদাস। আঙুরবালার গানের রেকর্ডের কথা মনে পড়ে কমলিনীর। এখন বারান্দায় দাঁড়িয়ে কমলিনী মিত্র আর নমিতা মুখার্জি, আর 6টি শূন্য কাপ। সকালে চা খাওয়ার পর 4জন ঘরে চলে গেছেন। কেউ পুজো করছেন, কেউ রেডিও শুনছেন। এই দুজন এখনো দাঁড়িয়ে। কমলিনীও পুজো করবেন। ওর নাড়ুগোপাল আছে, কিন্তু কমলিনীর মনে হয় এখানে এমন দাঁড়িয়ে থাকাটাও একটা পুজো। এটা একটা বৃদ্ধাশ্রম, গঙ্গার ধারে, গঙ্গামুখ 6টি ঘর। এসব ঘরে রেট বেশি। তারা দুজন দাঁড়িয়ে আছেন, অথচ কথা কইছেন না। কিন্তু ওদের অনন্ত কথা আছে। প্রত্যেকেরই আলাদা জীবন বৃত্তান্ত আছে, অথচ কিছু বলার নেই। কথাগুলো যেন সব স্ট্যাচু করে রাখা। তবু এই রৌদ্রে পৃথিবীর সকালবেলায় কমলিনীর মনে হয় লিকারের ভেতরের অজানা চিনির মতোই আনন্দ অদৃশ্য থাকে। নইলে এই বিষাদও ভালো লাগে কেন? কমলিনী হঠাৎই কথা বললেন, এই তোমার ভালো লাগে? নমিতা কমলিনীর দিকে তাকান, বুঝতে চেষ্টা করেন প্রশ্নটা ওকে উদ্দেশ্য করেই কিনা। কমলিনী তাকিয়ে আছেন নমিতার দিকে। নমিতার এই প্রশ্নটা বড় কঠিন মনে হয়। এর কি কোনো উত্তর হয়? কিছু বলবেন ভেবেই অনেকটা বাতাস টেনে ফুসফুস ভর্তি করেন, কিন্তু বললেন একটি মাত্র বর্ণ। কি এইসব? বলেই ছানি চোখেই চারিদিকে তাকালেন কমলিনী। তবে কি এইসব মানে এই নদী, আকাশ, মেঘ, স্রোত, ব্রহ্মাণ্ড? নমিতা রোদ মাখতে মাখতে ছুটে যাওয়া কচুরিপানার দিকে তাকিয়ে বলেন, ঢং। তারপর আর ওখানে দাঁড়ান না নমিতা, ঘরের ভিতরে ঢুকে যান। কমলিনী বোঝেন এই ঢং শব্দটা শুধু ওই কচুরিপানার দিকে ছুঁড়ে দেননি নমিতা, কমলিনীর দিকেও। কমলিনী মাঝে মাঝে এরকম ঢং পান। আকাশের মেঘে দুহাত বাড়ালে আলিঙ্গন দেখতে পান। বিদ্যুতের দয়ের মধ্যে উনি দেখেন মোড়ে আরও আরও করদান। পাখির ডাকে শোনেন ভালোবাসি ভালোবাসি। এমনকি গাড়ির হর্নেও শুনেছেন তোমাকে চাই। দিন 10 আগে তো শীতের মধ্যে বারান্দায় ন্যাপথেলিনের গন্ধমাখা প্রাচীন ঢাকাই শাড়ি পরে বসেছিলেন অনেক রাত অবধি। পূর্ণিমা ছিল। ওই ঢঙের কারণ নমিতাও জানেন। বিবাহবার্ষিকী, 63তম। কমলিনীর ধারণা উনি ঠিকই দেখেছেন কমলিনীকে। কমলিনী আর নমিতা এক ঘরে থাকেন। ওরা দুজন পরস্পরের রুমমেট। ঘরের দেওয়ালে একটি পুরুষের ছবি, কমলিনীর উনি। কমলিনী রোজ সকালে ছবির সামনে ছোট গ্লাসে একটু চা রাখেন। কমলিনীর একটি নাড়ুগোপালও আছে, কুলুঙ্গিতে। ওখানে ছোট গ্লাসে জল। ওরকমই একটা ছোট গ্লাসে চা রাখেন। নাড়ুগোপালকে রোজ বাতাসা দেন, মাঝে মধ্যে সন্দেশ। কিন্তু ওর উনির ছবির সামনে এসব রাখেন না। ওর উনির মিষ্টি খাওয়া বারণ ছিল, হাই সুগার। তাই শুধু জল। নমিতার ওসব বালাই নেই। নমিতার গোপাল টোপালও নেই। নমিতা বইটই পড়েন। কমলিনী ইদানিং পড়তে পারছেন না, কারণ চোখে ছানি। ছেলে বলেছে অপারেশন করিয়ে দেবে, কিন্তু সময় পাচ্ছে না। নমিতার কোনো উনি নেই। নমিতার বিয়ে করা হয়নি। ভাইদের মানুষ করেছেন, বোনেদের বিয়ে দিয়েছেন। স্কুলের দিদিমণি ছিলেন, শেষ 3 বছর বড়দিমণি। নিজের কথা বেশি বলেন না নমিতা। কমলিনী বলেন ওর ছেলে মেয়ের কথা, নাতি নাতনি, বৌমা, লাকসাম, লামডিং, আলিপুরদুয়ার স্টেশনের কথাও বলেন কমলিনী, যেখানে কমলিনীর স্বামী চাকরি করতেন, রেলে স্টেশন মাস্টার। নমিতা জানেন কমলিনীর উনি কাঁঠালের বিচি খেতে খুব ভালোবাসতেন, আর মুড়ি চানাচুর, সজনে ডাঁটাও। যখন দাঁত তুলে ফেলতে হলো তারপরও মাড়ি দিয়ে চিবোতেন। গোঁপ ছিল, বিয়ের ফটোতে গোঁপ আছে। বিয়ের পর কমলিনী বলেছিলেন সুড়সুড়ি লাগে, তাই কেটে ফেলেছিলেন। রিটায়ার করার পর বলেছিলেন এবার রাখি, রেখেছিলেন।
কিন্তু তবুও বেশি দিন রাখতে পারেননি। ও শখের গোঁফ আবার কাটতে হয়েছিল সুড়সুড়ি। 60-এর পরেও? নমিতার প্রশ্নে কাঁচ ভাঙা হাসি হেসেছিলেন কমলিনী। নমিতা বলেছিলেন, ঢং। এত কিছু বলেন কমলিনী, কিন্তু নমিতা কিছুই বলেন না। কমলিনী জিজ্ঞাসা করেছেন ওর ভাইপো ও বোনঝিদের কথা। নমিতা বলেছেন ওরা সব প্রতিষ্ঠিত, বিবাহিত। ব্যাস। কমলিনী একদিন ঝরঝর মুখের বাদরি দিনে নমিতাকে জিজ্ঞাসা করেছিলেন, বিয়ে না হয় করা হয়ে ওঠেনি তোমার, কিন্তু মন দেওয়া নেওয়া করনি কখনো? নমিতা মাথা নিচু করে ঠোঁট উল্টে নিশ্চুপ ছিলেন। এর মানে কে জানে। উনি বড্ড চুপচাপ। এত চুপচাপ ভালো লাগে না কমলিনীর। নমিতা তো বলতে পারতেন, প্রেম করা সই আমার হলো না, কিংবা প্রেম একবারই এসেছিল জীবনে, সে তো হয় নিরুপায়, পারিনি তো কভু তারে জানতে। না হয় রবীন্দ্রসঙ্গীতের লাইনই বলতিস, প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, দিনই তাহারে আসন। দেখতে শুনতে এত ভালো নমিতা, কেউ ওর প্রেমে পড়েনি তা কখনো হয়? বুকের মধ্যে সবসময় পাষাণ চাপা দিয়ে রাখেন নমিতা। তবে শোনেন, কমলিনী একটু কথা বলতে ভালোবাসেন। বয়স হলে সবাই কথা বলতে চায়, কিন্তু শোনার লোক থাকে না। নমিতারই শুধু কথা কম, শোনা বেশি। নমিতাকে জিজ্ঞাসা করেও পেট থেকে কথা বার করা যায় না। ও চিঠিপত্রও আসে না, ফোনও নয়। তবে ঠাকুরের কাছে হাত জোর করে উনি কি বলেন, কার জন্য বলেন? কমলিনী যেমন বলেন, হে ঠাকুর, আমার বাবলুকে সুস্থ রেখো, ওকে শান্তি দাও। নতুন বৌমা যেন বাবলুকে সুখে রাখে, যেন না দাগা দেয়। নাতিটাকে পরীক্ষায় ফার্স্ট করো, নাতনিটাকে একটু মোটা করো, ওর যেন ভালো বিয়ে হয়। কিন্তু নমিতার বিড়বিড়ের মধ্যে কি থাকে, কার জন্য প্রার্থনা থাকে? আজ রবিবার, ওদের রোজই রবিবার, রোজই ছুটি ছুটি। এরকম অফুরন্ত ছুটির মধ্যেও অনেকের সময় অভাব হয়। লাবণ্য বলছিল, খবরের কাগজটাই পড়া হয় না, সময় পাই না। কমলিনী বলেছিলেন, কুকুরের যেমন কাজও নেই আবার অবসরও নেই। আজ রবিবার, বোঝা যায় ইডলিতে 8:30টায় ঢন ঢনাঢন হয় ব্রেকফাস্টের ঘন্টা। তখন নিচে নামলে গরম গরম পাওয়া যায়, নইলে ঝরানা এসে ঘরে দিয়ে যায়। নমিতা সাধারণত নিচে নামেন না। আজ কমলিনী বললেন, চলো গরম খাবে। কমলিনী আজ একটু বেশি উচ্ছল, কারণ আজ বিকেলে বাবলু আসবে। গতকাল ফোন করেছিল। এ বাড়িতে একতলা দোতলা মিলে মোট 10 জন, সবাই মহিলা। স্নেহলতা নামে একজন বৃদ্ধা বলেছিলেন, স্কুল দয়াময়ী, কলেজ বেথুন, বৃদ্ধাশ্রমে কো এডুকেশন জুটল না, এমনই বরাত। এই বৃদ্ধাশ্রমের নাম নারী মহিমা। উত্তরপাড়ার জমিদার বংশের এক মহিলা তাঁর বাড়িটি দান করেছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে, এই শর্তে যে এখানে শুধুমাত্র বৃদ্ধাদের জন্য একটি ওল্ড এজ হোম করতে হবে। মিস মাধবী এখন এখানেই থাকেন। এককালে ক্যাবারে নেচে কলকাতা কাঁপিয়েছিলেন, থিয়েটারেও নাচতেন। মিস শেফালি, মিস জে, মিস মাধবী, এরা ছিলেন কতজনের হার্টথ্রোব। মিস মাধবীর পায়ে বাত, একতলায় থাকেন। ইনি মিস লিখতেন বটে, কিন্তু মিস ছিলেন না। মিস মাধবী বলছিলেন, আমার কর্তার ছিল বড় সন্দেহবাতিক, এখন স্বর্গে গিয়ে শান্তি পাচ্ছেন, কারণ এ বাড়িতে কোনো বেটা ছেলে নেই। বিজ্ঞাপন দেখে দরখাস্ত করেছিলেন কমলিনী নিজেই। গঙ্গার ধারে ঘরোয়া পরিবেশে বৃদ্ধাশ্রম, কেবল মহিলাদের জন্য। গঙ্গার ধারে শব্দটাই বড় লোভনীয় ছিল। বাবলুকে নিয়েই দেখতে এসেছিলেন। প্রথম দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। বাবলু বলেছিল, তুমি যদি এখানে শান্তি পাও তো থাকো। বাবলু নিজে থেকে কখনোই বলেনি বৃদ্ধাশ্রমে যেতে, কিন্তু কমলিনীর তো বুদ্ধি বিবেচনা আছে। উনি বেশ বুঝতে পারছিলেন এ সংসারে তিনি বাড়তি, ওদের অসুবিধা হচ্ছে। 10 বছর আগেই যদি মরে যাওয়া যেত, তাহলে হয়তো বাবলুর সংসারটা ভাঙত না। আবার নতুন করে বিয়ের উদ্যোগ করতেই কমলিনী সরে এসেছেন। স্বামীর ফ্যামিলি পেনশন আছে না, পোস্ট অফিসের সুদও। মেয়েটাকে দিল্লির হোস্টেলে রেখেছে বাবলু, ছেলেটাকে নরেন্দ্রপুরের মিশনে। বাবলু যখন কাজে কর্মে বাইরে যায়, নতুন বৌমা সঙ্গে যায়। বেশ তো, ভালোই তো। কমলিনী এখানে না এলে নতুন বৌমা কীরকম হুটহাট বেরোতে পারত? ওরা সুখে থাক, ফার্স্ট ক্লাস থাক। ওদের জন্য গঙ্গার জলে কড়ি আঙুলে দাগ টেনে ফাঁড়া কাটান কমলিনী। এখন আর গঙ্গায় নামতে পারেন না, উল্টো দিকে ঘাট আছে। প্রথম প্রথম ঘাটে নামতেন, গঙ্গা স্রোতেই ফাঁড়া কাটাতেন।
এখন কমণ্ডলুর গঙ্গার জল বাটিতে ঢেলে ফাঁড়া কাটান। নিজের ফাঁড়াটা কাটান না। হট করে পড়ে গিয়ে কিংবা বাস পড়ে বেশ হয়। সবচেয়ে ভালো হার্ট অ্যাটাক, 2 মিনিট, কাউকে ভোগাবার গপ্প নেই। বাবলু ফোন পেল আপনার মা। সাদা সাদা ইডলির গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। পাশের বাড়িতে সম্বর, সেখানেও ধোঁয়া, কারি পাতার গন্ধ। নিচের অফিস ঘরে টেলিফোন। রবিবার সকালে অনেকের ফোন আসে, অনেকে ফোন করেন। রবিবারই তো ছেলে, জামাই, বৌমা, নাতি নাতনিরা বাড়িতে থাকে। একজন ফোনে জিজ্ঞাসা করছেন বাড়িতে, কি টিফিন হচ্ছে, লুচি? তারপর কিছুক্ষণ নিচু স্বরে কথা। ফোনটা যখন ছাড়লেন চোখের জল, চোখ মুছলেন। কমলিনীর ফোন করার ইচ্ছে হলো, কিন্তু আবার কাউকে সাধ্য সাধনা করে বলতে হবে নম্বরটা টিপে দে না। কমলিনীর চোখে ছানি বলে নম্বর দেখতে পান না। ছায়াদি নামে একজন আছেন, তিনি আবার ফোন নাম্বার ভুলে যান। ছেলের সঙ্গে কথা বলতে হলে মোবাইলে বলতে হয়। মোবাইলের নাম্বারটা আবার লম্বা। তখন ম্যানেজার বাবু খাতা খুলে নম্বর বলে দেন। ছায়াদের খুব ভুলো মন। উনি আবার ম্যাক্সি পরেন না, শাড়ি। সব কটা শাড়ির আঁচলে অনেক গিট। কিছু মনে পড়লেই আঁচলে গেরো বাঁধেন। কাল বিকেলে ভিটামিন বড়ি খাওয়া হয়নি, আজ খেতে হবে। একটা গেরো। ক্যালেন্ডারে দেখলাম আগামী বুধবার মাঘী ষষ্ঠী। নাতি নাতনির নামে গঙ্গায় পয়সা ফেলতে হবে। একটা গেরো। 6 তারিখ নাতনির জন্মদিন। ফোন করে হ্যাপি বার্থডে বলে গঙ্গায় 1 টাকা ছোলা ভাজা ফেলতে হবে মাছের জন্য। বাচ্চাদের জন্মদিনে মাছকে খাওয়াতে হয়। একটা গেরো। এরকম কত, কিন্তু কোন গেরো যে কি মনে করে সেটাই মনে থাকে না। কমলিনী ভাবলেন নমিতাকে নয়, ম্যানেজার বাবুকেই বলবেন একবারটির নম্বরটি টিপে দিতে। কিন্তু আজকাল কিছু রিকোয়েস্ট করতে ইচ্ছে করে না একটা কথা শোনার পর। ঝর্ণাই বলেছে ম্যানেজার বাবু নাকি খাতায় নামের পাশে কিছু চিহ্ন দিয়ে রেখেছেন। 2 গোল মানে ছিঁচকা দুনে, 2 দাগ মানে ঘ্যান ঘ্যান করে, স্টার মানে ঝগড়াটে, সমান চিহ্ন মানে বেশি কথা বলে, প্রশ্ন চিহ্ন মানে কি যেন একটা আছে। কমলিনীর নামের পাশে নাকি অনেক দাগ আছে। কমলিনী একদিন খাতা খুলে দেখেছেন ওর নামের বাঁ পাশে 2 দাগ, আবার সমান চিহ্ন, আবার কোশ্চেন চিহ্ন। ম্যানেজারের বয়স 70, এবাড়ির একমাত্র বেটা ছেলে, কিন্তু সৎসাহস নেই। এসব চিহ্নের মানে কি জিজ্ঞাসা করাই বলেছিল। এসব আমাদের কনফিডেন্সিয়াল ম্যাটার। এতদিনে আরও কী সব চিহ্ন যোগ হয়েছে কে জানে। চোখে ছানি কি না, দেখতে পান না ভালো। কালো বোর্ডে চক দিয়ে বড় বড় করে লেখা হয়েছে আজকের মেনু। বাঁধাকপি, বরবটি ভাজা, অরহর ডাল, শোল মাছ, ধোঁকার ডালনা। বাবলু অরহর ডাল খেতে ভালোবাসে, শোল মাছও। আজ একেবারে ওর পছন্দের মেনু। ও মা, কি আশ্চর্য! বাবলু? হ্যাঁ তো, বাবলুই তো, সামনে দাঁড়িয়ে আছে, গায়ে কোট। মা, বিকেলে একটু অসুবিধে, সকালেই চলে এলাম। খুব ভালো করেছিস, তোর কথাই ভাবছিলাম। দুপুরে গেস্ট চার্জ দিয়ে খেয়ে যা। অরহর ডাল, শোল মাছ। না মা, একটু পরেই হাওড়া থেকে ট্রেন ধরতে হবে, দুর্গাপুরে যাব। বেশিক্ষণ থাকতে পারবো না মা, চলো তোমার ঘরে চলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রথমেই জিজ্ঞাসা করলেন, তুই একা যাচ্ছিস যে বড়, বৌমার সঙ্গে ঝগড়াঝাটি করিসনি তো? বাবলু হেসে বলে, না মা, ওসব কিছু হয়নি। ওর কি সবসময় ঘুরতে ভালো লাগে? কমলিনী নাতি নাতনির কথা জিজ্ঞেস করেন। ওরা ফোন করে না, কতদিন দেখিনি ওদের। আগের বৌমাকেও খুব দেখতে ইচ্ছে করে, কিন্তু সে কথা বাবলুকে বললেন না কমলিনী। বাবলু কোটের পকেট থেকে একটা মোবাইল ফোন বার করলো, বলল, মা, এটা তোমার জন্য এনেছি। আর নিচে নেমে আমার ফোন ধরতে হবে না, ফোনটা তোমার কাছেই থাকবে। মানে তোমার কাছেই থাকবো আমি। ফোনের কায়দাটা বুঝিয়ে দেয়, ফোন এলে কোনটা টিপতে হবে আর শেষ হয়ে গেলে কি করতে হবে। কমলিনী বললেন, এসব আমার দ্বারা হবে না রে, দাঁড়া, নমিতা আসুক। কমলিনী নমিতাকে ডাকেন। বাবলু ওর নিজের মোবাইল ফোন থেকে কমলিনীর ফোন নাম্বার ডায়াল করে। কমলিনীর হাতের মুঠোয় রিংটোন বেজে ওঠে, বাঁধো তারে তরিখানি, আঙুরবালা। এ যে খুব প্রিয় গান কমলিনীর। বাড়িতে রেকর্ড ছিল, মিস আঙুরবালা। কতদিন শোনেননি। গানটা বেজে ওঠার মানে সেই কিশোরীবেলা, জামাইবাবুর কলের গান, শান্তিপুরের বাড়ি। তুই কি করে করলি রে এটা? আমি কায়দা করে ভরে নিয়েছি। আমি তো জানি তুমি এই গানটা ভালোবাসো,
কেউ ফোন করলেই এই গানটা বেজে উঠবে। একটা কাগজে এই মোবাইল ফোনটার নম্বর লিখে দেন। কমলিনী বলতে পারেন না, আমার চোখে যে ছানি, দেখতে পাই না। অপারেশন করিয়ে দিবি বলেছিলি, ভুলে গেলি? আবার হৈ হৈ করে নমিতাকে বুঝিয়ে দেয় বাবলু। বাবলু মানে সৌম্যকান্ত মৈত্র, বয়স 59, চুলে কলপ। বাবলু চলে যায়। দোতলায় দুই বুড়ি। ট্যাক্সি থেকে হাত নাড়ে বাবলু। 11:30 নাগাদ বালিশের পাশে বেজে উঠল, বাঁধো তারে তরিখানি, আমি যে দাঁড়াই এ কুলে। কোথা তুমি যাও চলি, আমারে গিয়েছ ভুলি। বাবলু বলছি, ট্রেনে চাপলাম। খাবি কোথায়? সে আমি খেয়ে নেব, সাবধানে যাস। রাত্রে আবার গান বাজলো। হোটেলে ফিরলাম। শীত কেমন? খুব। দুর্গাপুরে তো খুব শীত, কষ্ট পাচ্ছিস বাবা? না মা। খেলি? এবার খাবো। তুমি? আমার হয়ে গেছে। কি খেলে মা? রুটি দুখানা, কুমড়োর তরকারি, দুধও। তুই খেয়ে দিয়ে শুয়ে পড়, বেশি রাত করিস না। আজ কেমন যেন পাগল পাগল লাগছে, আনন্দ, ঘুম আসছে না। আজ কতবার বাবলু এলো। এখন বাবলু পাশে, বালিশের পাশে। বাবলুটা, বাবলু সোনা, ঘুমু করো, ঘুমু করো, করো। মোবাইল ফোনটার গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়াতে থাকেন কমলিনী। রাত্রের স্টিমারের আনন্দের ভুটভুটি গঙ্গার জলে, গঙ্গার জলে আনন্দ স্রোত, রাতচরা পাখির আনন্দ ডাক। কমলিনী পাশ ফিরে শুয়ে বাবলু সোনাকে ঘুম পাড়াতে থাকেন এই আনন্দ মঠে। কমলিনীর মনে হয় বাবলু সোনার শীত করছে। ছোট্ট মুবু মুবু মুবলু ফোনটাকে লেপের ভিতরে ঢুকিয়ে নেন। তারপর মনে হলো লেপের ভেতর ওর কষ্ট হচ্ছে। এই ছোট্ট সোনামনাটার গায়ে এত মোটা লেপ ঠিক নয়। বেড সুইচ টিপে আলো জ্বালান কমলিনী। নমিতা ঘুমোচ্ছে তো? ও টের না পেলেই হলো। আস্তে আস্তে ওঠেন, খাটে যেন শব্দ না হয়। নাড়ুগোপালের কুলুঙ্গির কাছে যান। নাড়ুগোপালের ছোট ছোট শাটিনে চাদর আছে, তারই একটা চাদর ভাঁজ করে মোবাইল সোনাটাকে ঢেকে দেন। পাশে রাখেন, আলো নিভিয়ে দেন। সকাল হলেই চাদর সরিয়ে নেন। নমিতা দেখে ফেললেই আবার বলবে ঢং। ওরা দুজনে সুখে নিদ্রা গেলেন। সকালবেলা কমলিনী ওর দেয়াল আলমারি থেকে একটা পুরনো শাড়ি বেছে নিলেন। ওটার মাঝখান থেকে ছিঁড়লেন। অ্যালুমিনিয়ামের বাক্সটা থেকে সুতোর রিল বের করলেন। সুতোর রিলে একটা ছুঁচো আছে। ছুঁচোর সুতো নিয়ে গুটি গুটি ছাদে চলে যান কমলিনী। একটা কাঁথা সেলাই করা দরকার, ছোট্ট একটা কাঁথা। বাবলু যখন পেটে কাঁথা সেলাই করেছিলেন কমলিনী, সে কি আনন্দ! আবার কতদিন পরে। মধুর, তোমার শেষ যে না পাই। অনেকক্ষণ ধরে ছুঁচে সুতো পরানোর ব্যর্থ চেষ্টা করেন। নমিতা কি পারবে? থাক, ওকে নয়, ঝর্ণাকে বলবেন। আর কাঁথাটা সেলাই করবেন গোপনে দুপুরে, যখন নমিতা ঘুমোবেন। ছাদ থেকে ব্যর্থ ফিরে এসে ঘরে ঢুকে দেখেন নমিতা উল বুনছেন। দুটো কাঁটার টানে একটা হলুদ উলের বল মেঝেতে খেলছে। কার জন্য? কিলো, কার জন্য? বলতে গিয়েও বললেন না কমলিনী। নমিতা ব্যথা পাবেন। নমিতার কেউ নেই, নিজের মনেই বুনছেন হয়তো এই বুড়ো হাতে, বুড়ো বয়সে। দুপুরে নমিতা ঘুমালেন না, উল বুনছেন। কমলিনী ঘুমান। বিকেলবেলা নমিতা কমলিনীর হাতে একটা 1 বিঘত সাইজের উলের চাদর তুলে দিয়ে বললেন, এই নাও দিদি, তোমার মোবাইলের। কাল রাতে সব টের পেয়েছি। ও মা, কি লজ্জা আর কি আনন্দ! গোপন কথাটি রবে না গোপনে, মধুর তোমার শেষ যে না পাই। কমলিনী বললেন, ঢং। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।